ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতা দর্শকদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের সান্ধ্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন 8 ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না। আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ পেইন হিউসন। দুটি দেশের সম্পর্কে তিক্ততার মাঝে যুক্তরাষ্ট্র ও চীন প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের আলোচনায় বৃহস্পতিবার একে অন্যের নীতির তীব্র সমালোচনা করে। যুক্তরাষ্ট্র দ্রুততার সঙ্গে চীনের লোক দেখানো মনোভাব এবং আলোচনার প্রোটোকল লঙ্ঘনের জন্য দোষারোপ করে, কারণ যুক্তরাষ্ট্র চীনের মনোভাবে পরিবর্তন আশা করেছিল। চীন এবছরের শুরুতে সম্পর্ক উন্নয়নের আভাস দিয়েছিল। ওয়াশিংটনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এমনও বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ভাবে চীন সমঝোতায় রাজি হবে, তাহলে তারা কল্পনার রাজ্যে বাস করছে। প্রথম আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন চীনের জিজিয়াং, হংকং, তাইওয়ান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলা এবং চীনের অর্থনৈতিক বল প্রয়োগ নীতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। চীনা প্রতিনিধি দলের উপস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই বলেন, চীনের সঙ্গে শক্তি প্রয়োগ করে আলোচনা করার যোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই। 20 বা 30 বছর আগেও সেই যোগ্যতা তারা রাখেনি, কারণ চীনের জনগণের সঙ্গে বোঝাপড়ার পন্থা এটা নয়। কোভিড মহামারীর কারণে বহু এশীয় ব্যবসা বাণিজ্য সমূহ ক্ষতির মুখে। যারা আবারও যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন, সে সময় তাদের উপরে পরিচালিত হামলা দুঃখজনক। শত শত এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লোকজন সামাজিক মাধ্যমে তাদের হতাশা, ক্রোধ ও ভীতির কথা ব্যক্ত করতে শুরু করেছেন। অ্যাটলান্টা ভিত্তিক এশিয়ান আমেরিকান অ্যাডভোকেসি ফান্ডের নির্বাহী পরিচালক আয়েশা ইয়াকুব মাহমুদ বলেছেন, আমার মনে হয় তাদের হতাশা এতটাই তীব্র কারণ ভিন্ন মনোভাবের কথা কর্তৃপক্ষের কাছে তারা আগেই জানিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে হত্যাকারী লংকে ঘৃণ্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত না করায় এশীয় সম্প্রদায় ক্রোধ ব্যক্ত করেছেন। অ্যাটলান্টা গুলিবর্ষণে যখন সারা দেশ জুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে, তখন ম্যাসাজ পার্লারে 8 জনকে হত্যার দায়ে সেই ব্যক্তির আদালতে প্রথম হাজির হওয়া বন্ধ রাখা হয়। ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানায়, কর্মকর্তারা জানাতে পারেননি কেন কোর্টে হাজির হওয়া তার বাতিল করা হয়েছে। আইনজীবীরা উডস্টক নিবাসী লংকে 8টি কাউন্টে হত্যার অভিযোগ আনে। গ্রেফতার হওয়ার পর লং পুলিশকে জানায়, তার হামলা কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা যৌনতার প্রতি আসক্তির কারণে। নিহত 6 জন মহিলা এশীয় বংশোদ্ভূত, যারা ম্যাসাজ পার্লারে কাজ করতেন। WHO ইউরোপ বিভাগের পরিচালক হ্যান্স ক্লুজ বলেছেন, এই মহাদেশে কোভিড মহামারী এখন ভয়াবহ রূপ নিয়েছে। গত বছরের চাইতেও এখন বেশি লোকের মৃত্যু হচ্ছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মিস্টার ক্লুজ জানান, মধ্য ইউরোপ, বালকান এবং বল্টিক রাজ্যগুলির পরিস্থিতি নিয়ে তিনি ও সংস্থা বেশি উদ্বিগ্ন। এখানে হাসপাতালে ভর্তি রোগী এবং মৃতের সংখ্যা এখন পৃথিবীতে অন্যতম সর্বাধিক। হ্যান্স ক্লুজ বলেন, ইউরোপে গড়ে প্রতি সপ্তাহে 20,000-এর বেশি লোকের মৃত্যু হচ্ছে এবং মৃতের মোট সংখ্যা 9 লক্ষ ছাড়িয়ে যায়। তিনি জানান, 46টি দেশের 3% জনগণ টিকা লাভ করেছেন, তবে সংক্রমণের দ্বিতীয় বা তৃতীয় ঢেউ এড়াতে তা যথেষ্ট নয় বলে তিনি জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। বিশ্বব্যাংক বাংলাদেশকে টিকা অভিযানে $50 কোটি অনুমোদন দিয়েছে। বিস্তারিত শোনাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম। বাংলাদেশের 5 কোটি 40 লাখ মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার জন্য $5 কোটি আমেরিকান ডলার বা 4,024 কোটি টাকার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়ে বলেছে, করোনা মহামারী মোকাবেলার প্রকল্পে তাদের এই অর্থায়ন প্রথম পর্যায়ে বাংলাদেশের 40% মানুষকে টিকাদানের আওতায় আনতে সরকারের যে প্রাথমিক অগ্রাধিকার পরিকল্পনা, তার অধীনে 31% মানুষকে টিকা দিতে
সহায়তা করবে। বিবৃতিতে বলা হয়েছে এই অর্থ নিরাপদ ও কার্যকর টিকা কেনা, সংরক্ষণ ও সুবিধা সম্প্রসারণ এবং বিতরণে দেশটির সরকারের কার্যক্রমকে শক্তিশালী করবে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর সিংহভাগ মানুষের অন্তত 6 মাস পুনরায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না বলে এক গবেষণা প্রতিবেদনের তথ্যে উঠে এসেছে। প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে কম বয়সীদের তুলনায় বয়োবৃদ্ধদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। ইউরোপের দেশ ডেনমার্কে পরিচালিত গবেষণার উপর ভিত্তি করে ল্যান্ডসেট মেডিকেল জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে করোনায় যারা আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্য থেকে কেবল 0.65% মানুষ দ্বিতীয়বার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তবে গবেষণায় দেখা গেছে 65 বছরের বেশি বয়সীরা একবার করোনায় আক্রান্ত হলে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে কেবল 47% সুরক্ষা পান, কিন্তু অপেক্ষাকৃত কম বয়সীদের ক্ষেত্রে সুরক্ষার এই হার 80%। অপরদিকে শুক্রবার বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মোতাবেক দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 18 জন করোনা রোগী এবং করোনা আক্রান্ত হয়েছেন 1899 জন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসন্ন সংসদ নির্বাচনের প্রচার অভিযান শুরু করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের সূচনা করেছেন জঙ্গলমহলের জেলাগুলো থেকে। সভা থেকে একের পর এক বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপিকে শূন্য করে দেওয়ার ডাক দিয়েছেন জনসভাগুলো থেকে। শুধু তাই নয়, বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ তুলেছেন বারবার। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের কয়েকটি জেলা থেকে পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই জঙ্গলমহলে নিজেদের সর্বশক্তি উজাড় করে দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা। খোদ মুখ্যমন্ত্রী একের পর এক জনসভা করছেন জঙ্গলমহলের জেলাগুলোতে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, কেশিয়ারি এবং কলাইকুণ্ডায় সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ সভা ছিল কলাইকুণ্ডায়। সেখান থেকে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন, বাংলায় জিতলেই দিল্লিতে ঝাঁপাবো, দিল্লি ছাড়া করে ছাড়বো। আজ শুক্রবার তিনি সভা করেন পূর্ব মেদিনীপুরের এগরা, পটাশপুর এবং মেচেদায় বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা। সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন থেকে। তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর দেশ যখন শোকে আচ্ছন্ন, এরই মাঝে তার উত্তরসূরি কে হবেন এই নিয়ে দেশে জোর জল্পনা শুরু হয়েছে। তানজানিয়ার সংবিধান মতে ভাইস প্রেসিডেন্ট সেই পদের দাবিদার। তাই সামিয়া সুলুহু হাসানি হবেন 1961 সালে স্বাধীনতা লাভের পর দেশে প্রথম একজন মহিলা প্রেসিডেন্ট। তবে তার শপথ নেবার কোনো খবর এখনো পাওয়া যায়নি। 2015 সালে প্রেসিডেন্ট মাগুফুলি দ্বিতীয় দফা নির্বাচিত হবার পর থেকে তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। তাঁকে দেশের যোগ্য এবং নির্ভীক এক রাজনীতিক বলে স্বীকৃতি দেওয়া হয়। অস্ট্রেলিয়া সরকার পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ পাপুয়া নিউ গিনির সহায়তায় এগিয়ে এসছে, যেখানে সংক্রমণ দ্রুত হারে ছড়াচ্ছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন বলেছেন, আমরা চাই না এসব এলাকার সম্প্রদায়ের লোকজনদের মাধ্যমে এই মহামারী অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ুক। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নকে পাপুয়া নিউ গিনির সহায়তায় আরো 10 লক্ষ ভ্যাকসিন সরবরাহ করার আবেদন জানিয়েছেন। এবং হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ বৃহস্পতিবার বলেছেন তিনি নতুন একটি মন্ত্রিসভাকে সমর্থন জানাবেন যদি সোমবার তার ঘোষণা দেয়া হয়। প্রেসিডেন্ট মিশেল আউন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত সাদ আল হারিরির সঙ্গে আগামী সপ্তাহে মিলিত হচ্ছেন। প্রেসিডেন্ট আউন ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর একজন মিত্র, যে সন্ত্রাসী দলটিকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। নাসরুল্লাহ টেলিভিশনের ভাষণে বলেন, প্রধানমন্ত্রী মনোনীত হারিরি যদি প্রেসিডেন্ট আউনের বিশেষজ্ঞ সম্বলিত সরকার গঠনের প্রস্তাব মেনে নেয়, তাহলে আমরাও তা মেনে নেব। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসা
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নততর পর্যায়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন। As a neighbor and a close friend, Sri Lanka stands side by side with the Bangladesh to achieve greater freedom and prosperity. প্রধানমন্ত্রী রাজাপাকসা বলেন, প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হিসেবে বৃহত্তর অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন এবং সমৃদ্ধির যাত্রায় বাংলাদেশের পাশে শ্রীলঙ্কা একসাথে সবসময় আছে এবং থাকবে। তিনি ব্লু ইকোনমির মাধ্যমে উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। Your proposal to promote a blue economy in the Bay of Bengal continues to inspire our approach on maritime affairs. অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর গভীর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করে বলেন, জাতির পিতা যে স্বপ্ন রেখে গেছেন, বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় যে বাংলাদেশ দুঃখী মানুষের মুখে হাসি। অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর একটি ভিডিও বার্তাও দেখানো হয়। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। শনিবার বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা। চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি। গেল বছরের শেষ দিকে করোনার প্রকোপ কিছুটা কমে আসলেও চলতি মাসের শুরু থেকে চট্টগ্রামে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। এর মধ্যেই গত এক সপ্তাহে চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1100-র বেশি। করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে রোগীর, সংকট দেখা দিয়েছে আইসিইউ বেডের। হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। মাঝখানে যে হাসপাতালগুলোতে তেমন রোগী ছিল না, রোগীদের সংখ্যা কমে আসছিল এবং শয্যা বেশিরভাগই খালি ছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে করোনা ডেডিকেটেড যে হসপিটালগুলো আছে সেই হাসপাতালগুলোতে শয্যাগুলো ভরে উঠছে। এখন হয়তো বেশি হলে 20% সিট খালি থাকতে পারে সাধারণ শয্যা। আইসিইউ কোথাও তেমন খালি নেই। কেউ যদি রোগীর ক্ষেত্রে হয় কেবিনে গেলে হয়তো আরেকজন ওই সিটটা অ্যাভেল করতে পারছে। করোনার এই দ্বিতীয় ওয়েভটি গেল বছরের চেয়ে কিছুটা ভিন্ন বলে বলছেন চিকিৎসকরা। এর ফলে সংক্রমণের হার বাড়ছে বলেও জানান তারা। এখন কেসটা দেখা যাচ্ছে হলো জ্বর উঠলো, জ্বর উঠার 4-5 দিনের মধ্যে, অর্থাৎ ভাইরাল রিপ্লিকেশন ফেজটা একটু কমে গিয়ে তার মধ্যে অক্সিজেন ডিমান্ড ফেজ কিংবা যেটাকে আমরা বলতেছি হোস্ট রেসপন্স ফেজ, এই ফেজটা একটু আর্লিতে চলে আসছে এবং সেটা রোগীর হসপিটালাইজ হওয়ার প্রয়োজনীয়তাটা একটু আগে হচ্ছে এখন। সো এই জিনিসগুলোতে আমাদের মনে হচ্ছে যে এই ভ্যারিয়েন্টটার কিংবা এই ভাইরাসটা এখন যে রূপ নিছে বাংলাদেশে, এই ভাইরাসটা এই রূপে থাকলে তার সংক্রমণের হারের ক্ষমতাটাও অনেক বেড়ে যাচ্ছে বা বেড়ে গেছে এবং সেই কারণে যেহেতু তার ডিভাস্টেটিং ইফেক্টটাও একটু আর্লি শো করতেছে, সো ইট উইল কজ মোর ড্যামেজ মেবি। অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে করোনার প্রকোপ বাড়ছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। পরিস্থিতি মোকাবেলায় কঠোর হওয়ার কথা বলছেন তারা। মানুষের অসচেতনতা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অত্যন্ত বেশি হওয়াতেই কিন্তু এখন এই পরিস্থিতিটি উদ্ভব হয়েছে। যে সমস্ত জায়গায় সমাবেশটা বেশি হচ্ছে, আমাদের বিনোদন কেন্দ্রগুলোতে, আমাদের কমিউনিটি সেন্টারগুলোতে যেখানে বিভিন্ন অনুষ্ঠানাদি হচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যাতে আমরা এটা সমাগম, লোক সমাগম সেখানে আমরা সীমিত করতে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে এটা বন্ধ করা যায় কিনা সে বিষয়টি নিয়ে আমরা আলাপ করছি। এদিকে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জনগণকে মাস্ক পরা বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হচ্ছে। হাসান ফেরদৌস, ভয়েস অব আমেরিকা, চট্টগ্রাম। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। আসুন আমরা শুনি। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় বহু চমক আছে।
তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নবাগত ও সেলিব্রিটি অনেককে প্রার্থী করা নিয়েও স্থানীয় পর্যায়ে ক্ষোভ ও অসন্তোষ রয়েছে, কিন্তু একজন প্রার্থী এবারে সবার নজর কেড়ে নিয়েছেন। তিনি পূর্ব বর্ধমানের আউশগ্রাম কেন্দ্রে তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থী কলিতা মাঝি। অত্যন্ত দরিদ্র ঘরের বধূ কলিতার স্বামী কলমিস্ত্রির কাজ করেন, কিন্তু তাতে তাদের সংসার চলে না। অষ্টম শ্রেণীতে পড়া একটি ছেলেও রয়েছে তাদের। সংসারের খরচ মেটাতে কলিতা মাঝি পাড়ায় 3টি বাড়িতে পরিচারিকার কাজ করেন। তার নাম প্রার্থী তালিকায় ঘোষণা করায় তিনি খুশি হয়েছেন যত, অবাক হয়েছেন তার থেকেও বেশি। খবরটা শোনা মাত্র তিনি ছোটেন বাড়িতে বাড়িতে 1 মাসের ছুটি চেয়ে নিতে, তা নয়তো ভোটের প্রচারে বের হতে পারবেন না তিনি। বলা বাহুল্য, সব বাড়ি থেকেই ছুটি পেয়েছেন কলিতা মাঝি। দীর্ঘদিন ধরেই কলিতা বিজেপির সক্রিয় সদস্য, তবে তাকে বিধানসভার প্রার্থী করা হবে এমন কথা তিনি ভাবতেও পারেননি। কিন্তু তিনি প্রার্থী হওয়ায় ওই এলাকায় সকলেই খুশি। সংবাদ মাধ্যমের কাছে কলিতা বলেছেন, আমি যদি ভোটে জিতি তাহলে আমার প্রথম ও প্রধান কাজ হবে এলাকার গরিব মানুষদের জন্য কিছু করা, কারণ দারিদ্র্যের জ্বালা কি আমি ছোটবেলা থেকেই বুঝতে পেরেছি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন। আসুন শোনা যাক। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সাদিয়া চৌধুরী। ডক্টর সাদিয়া চৌধুরী বিশ্ব ব্যাংকের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন ধরে। চিকিৎসা বিজ্ঞানী, চিকিৎসক এবং গণস্বাস্থ্য বিশেষজ্ঞ। তো আমরা অনুমান করি যে আপাতত এককালীন খণ্ডকালীন $1400 ত্রাণ সহায়তা যুক্তরাষ্ট্রের শিশু কিশোরদের দারিদ্র্য বিমোচনে বেশ কিছুটা সহায়তা করবে বলে অনেকে মনে করছেন, এবং বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে শিশু কিশোরদের দারিদ্র্য প্রায় 50% এতে করে হ্রাস পাবে। আলোকপাত করবেন? কবির ভাই, ধন্যবাদ আমাকে কিছু কথা বলার জন্য। কথা হচ্ছে যে এই যে আমেরিকান রেস্কিউ প্ল্যান, প্রেসিডেন্ট বাইডেনের যে আমেরিকান রেস্কিউ প্ল্যান, এটা হচ্ছে $1.9 ট্রিলিয়ন প্যান্ডেমিক রিলিফ প্ল্যান। এটাই হচ্ছে যে যেটা করা হয়েছে যে এককালীন $1400 ভাতা দেয়া হবে তাদেরকে যাদের নিজস্ব আয় বছরে $80,000 কম। যে ফ্যামিলিতে ধরেন ফ্যামিলিতে দুইজনই যদি আয় করে তো দুজনের ইনকামটাই ধরে নেওয়া হবে, এবং কিন্তু দুজনের ইনকাম একত্রিত ধরা হবে না, ইন্ডিভিজুয়াল ইনকামটা ধরা হবে। এবং তার যদি ভাতা বলা হয়েছে যে $80,000 কম হয় বাৎসরিকে, তাহলে সে সেটা পাবে। কিন্তু তার সাথে আরেকটা জিনিস পাবে তারা, সেটা হচ্ছে রিফান্ডেবল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এবং এটা হচ্ছে $3,000 প্রতি সপ্তাহে $3,000 করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এরা পাবে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা বলা হয়েছে। এবং তারপরে যেটাকে এটা যেভাবে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে যে 6 বছরের নিচে যে শিশুরা আছে তাদের জন্য $36,000 দেয়া হবে, এবং 6 থেকে 17 বছরের শিশুদের জন্য $3,000 করে দেয়া হবে। এবং এটা একটা সাংঘাতিক একটা পাথ ব্রেকিং ব্যাপার মনে হচ্ছে, কারণ এটা অন্য দেশে অনেকভাবে করা হয়ে থাকে। দারিদ্রতা উন্মোচন করার জন্যই এটা এই দেশে কখনো এভাবে করা হয়নি, কিন্তু এটা হয়তো এখানে একটা অভিনব পদ্ধতি হচ্ছে। আর আগে কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আগে কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট শুধু তাদেরকে দেয়া হতো যাদের ট্যাক্স দেওয়ার মতো অবস্থা থাকতো। তো যে বাৎসরিক আয় যার $24,000 কম হয় সে কিন্তু ট্যাক্স দিচ্ছে না, এবং সে এই ক্রেডিটটাও পাবে না। কিন্তু এই প্ল্যানে ট্যাক্স ক্রেডিটটা পাবে তারা জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে। প্রত্যেকটা পরিবার প্রত্যেক মাসে এই ক্যাশ টাকাটা পাবে। এখন আপনি জিজ্ঞেস করছেন যে এটাই কি হবে। এটাই একটা বড় জিনিস হবে যে তারা এটা দিয়ে মানে যেহেতু বাচ্চাদের জন্য আলাদা করে বাচ্চাদের জন্য দেয়া হয়, আগে কথা ছিল যে শুধু 1400 করে প্রত্যেকটা পরিবারে দেওয়া হবে, কিন্তু এটা 1400
বাচ্চাদের জন্য ক্রেডিট গুলি দেওয়া হচ্ছে এবং 6 বছরের নিচে যারা তাদের এক ধরনের $36,000 এবং 6 থেকে 17 বছর যারা তাদেরকে $3,000। তো এটাকে তাদের একটা জিনিস মনে রাখবেন যে যারা কোভিডের জন্য স্কুলে যেতে পারতো না, কোভিডের স্কুলে যেতে না পারার জন্য তারা কিন্তু স্কুল লাঞ্চটা পাচ্ছে না। তো এই যে একটা জিনিস ছিল যে পভার্টি আরো দারিদ্রতার মধ্যে আরো চলে যাচ্ছে এবং তাদের পুষ্টি আরো খারাপ হয়ে যাচ্ছে, সেটা একটা বিরাট একটা চিন্তা ছিল। কিন্তু এই করলে পরিবারগুলি এই যাদের ওদের যে গ্যাপটা রয়ে গেছে সেই গ্যাপটাকে কিন্তু তারা পরিপূর্ণ করতে পারবে। কিন্তু এখানে কতগুলো জিনিস আছে। একটা হচ্ছে যে যাদেরকে দেয়া হবে তাদের আর্নিংটাও কিন্তু আনপ্রেডিক্টেবল, মাসে মাসে এটা আনপ্রেডিক্টেবল হবে এবং যেহেতু আনপ্রেডিক্টেবল সেটা আপনি কিন্তু বলতে পারেন না যে এই মাসে সে যে ওই অ্যামাউন্টই পাবে এবং তার কম পাবে না, সেটা কিন্তু কোনো প্রেডিকশন নাই। এবং সেটা করার জন্য তখন কি করবে, সেটা হলো একটা বড় জিনিস। কারণ এই এমপ্লয়মেন্টটা এটা ফ্লাকচুয়েশন করতে থাকে, কাজটা ফ্লাকচুয়েশন করতে থাকে। তো তখন এই টাকাটা যেটা পাবে সেটা নিয়ে কি তারা পুষ্টির জন্য দেখবে নাকি তাদের রেন্ট, তাদের ভাড়া দেওয়া, বাড়ি ভাড়া দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য করবে, সেটাও তো ঠিক বলা যেতে পারে না, তাই না? তো এর মধ্যে অনেকগুলো ইস্যু আছে। কারণ এখানে মানে অন্য ইকোনমিস্টরা আপনাদেরকে বলবে ইনকাম ভাইটালিটি সবকিছু, কিন্তু তাই একদিকে যদি আপনি তাদের একটা প্রোটেকশন দিতে পারেন যে তাদের রেন্ট প্রোটেকশন, অন্য কিছু ব্যাপারে যদি তাদের স্বাস্থ্যের যে সমস্যাগুলি হবে সেগুলি যদি দেখা যায়, তাহলে এই টাকাটা নিয়ে বাচ্চাদের তাদের পুষ্টির দিকটা দেখতে পারেন। ডক্টর সাদিয়া চৌধুরী, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আপনার সময়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন। আজকে আমাদের বিশেষ অতিথি হচ্ছেন বিশিষ্ট সমাজতত্ত্ববিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপিকা সাদিকা হালিম। ডক্টর সাদিকা হালিম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমরা কিভাবে পালন করি এবং এটার আসলে তাৎপর্য কি? আপনি যথার্থই বলেছেন যে কেবলমাত্র যে আমরা 8ই মার্চের মধ্যে সীমাবদ্ধ থাকবো তা নয়, 365 দিনেই কিন্তু আমরা নারীর অধিকার নিয়ে কথা বলছি। হ্যাঁ, এবং সেই প্রসঙ্গেই জানতে চাইছি প্রথমে তাত্ত্বিকভাবে, আপনি যেহেতু সমাজতত্ত্ববিদ, তাত্ত্বিকভাবে আপনার কাছে জানতে চাইছি যে দেশ নির্বিশেষে বিশ্বে এখন নারীর অবস্থান কোথায়? আমি ছোট্ট একটা কমেন্ট দিয়ে শুরু করতে চাই যে আফ্রিকার প্রথম যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হেড অফ দ্য স্টেট ছিলেন, এলেন জনসন, তিনি বলেছেন দ্য সাইজ অফ ইউর ড্রিমস মাস্ট অলওয়েজ এক্সিড ইউর কারেন্ট ক্যাপাসিটি টু অ্যাচিভ দেম। ইফ ইউর ড্রিমস ডু নট স্কেয়ার ইউ, দে আর নট বিগ এনাফ। আমি এটাতে বিশ্বাস করি, কিন্তু আমি আবার এটাও বলবো যে হ্যাঁ, আমার স্বপ্ন আমাকে তাড়া করে বেড়াবে, আমাকে ভয় ভীতি দেখাবে, আমাকে অবদমন করার চেষ্টা করবে, কিন্তু নারীকে এগিয়ে যেতে হবে, যেটা বেগম রোকেয়াও বলেছে যে ভগিনীদেরকে জেগে উঠো। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে সমগ্র বিশ্বের নারীরা একই অবস্থানে আছে, তা নয়। কিন্তু যেমন বাংলাদেশেও সকল নারী হোমোজিনিয়াস একটা ক্যাটাগরির মধ্যে আমরা নিতে পারি না, ঠিক তেমনই করে সমগ্র বিশ্বেও কিন্তু নারীর অবস্থান ধর্ম, বর্ণ বলেন, আপনার জাতি বৈশিষ্ট্য বলেন, সব ভেদেই কিন্তু সবকিছু বিবেচনা নিয়েই কিন্তু আমরা বলবো যে নারীদের মধ্যে তাদের মধ্যে একটা ভেদাভেদ আছে। সে কারণে যখন অধিকারের প্রশ্নটি আসে, তখন প্রত্যেকটি দেশেই কিন্তু তাদের সুন্দর সংবিধান আছে, নারী নীতি আছে, আন্তর্জাতিক নারী নীতি আছে, সবকিছু মেনেই কিন্তু আমরা চলার চেষ্টা করি। কিন্তু তবুও বলতে হয় যে আমরা সেখানে আমাদের যে প্রত্যাশা, সেই জায়গায় মনে এখনো আমরা সেই লক্ষ্যে কিন্তু আমরা এখনো যেতে পারিনি। সেই প্রসঙ্গে জানতে চাচ্ছি যে নারীর অধিকার হরণ বলুন, হস্তক্ষেপ বলুন, এইসব ক্ষেত্রে কোন কোন উপাদান আসলে দায়ী? সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে মূল্যবোধ।
মূল্যবোধটা হচ্ছে যে আমরা যেভাবে আসলে সামাজিকরণের প্রক্রিয়ার মাধ্যমে একটি নারী শিশু পুরুষ শিশুকে তৈরি করা হয়, সেখানেই কিন্তু সমস্যাটা শুরু হয়ে যায়। সূচিত হয় একেবারে পরিবারে, তারপর সমাজ, তারপর রাষ্ট্র। অর্থাৎ নারীকে কিন্তু এখন আমরা পূর্ণাঙ্গভাবে মানুষ ভাবি না, তাদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবি। এখন আপনি যেখানে আছেন, আপনি একটা উন্নত বিশ্ব রাষ্ট্রে আছেন, আমরাও কিন্তু লিস্ট ডেভেলপ কান্ট্রিজ থেকে গ্রাজুয়েট করার চেষ্টা করছি 2026 সালের মধ্যে। আবার মধ্যপ্রাচ্যীয় নারীরা আছে, ইউরোপীয় নারীরা আছে, কিন্তু সেই যে আমাদের যে জায়গাগুলি, সেই যে মূল্যবোধের জায়গাগুলি, নারীকে যে মানুষ হিসেবে দেখা, তাকে যে সম্মান দেওয়া, তার মর্যাদা। কেননা আমরা যখন বলি যে আমরা অধিকারের জন্য আন্দোলন করি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে তিনি বলেছেন এবার 8ই মার্চের ভাষণে যে অধিকার আদায় করে নিতে হবে। এটা খুবই সত্য কথা, কিন্তু সকলের পক্ষে কিন্তু আবার অধিকার আদায় করা সম্ভব হয় না। এই কারণে যে অধিকার আদায় করার জন্য যে উপাদানগুলি দরকার হয়, আপনার অর্থনৈতিক স্বাধীনতা বলেন, সামাজিক স্বাধীনতা বলেন, রাজনৈতিকভাবে স্বাধীনতা বলেন, সেটি কিন্তু খুবই আমি মনে করি জটিল জায়গা। যে কারণে আমার যদি ইচ্ছাও থাকে তবুও কিন্তু আমি সেই অধিকারটা অর্জন করতে পারছি না। জি, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন একটা বড় বিষয় এবং আমরা লক্ষ্য করছি যে নারীর ক্ষমতায়ন অনেকখানি এগিয়ে গেছে। তাছাড়াও আমরা জানি যে বাংলাদেশে নারী তার ঘরে নিগৃহীত হন, বাইরে অবদমিত হন। তা কেন, কি জন্য? এটা খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, নারীকে তো আমরা প্রাইভেট স্পেসও দেখছি, আবার পাবলিক স্পেসও দেখছি, কিন্তু এই প্রাইভেট এবং পাবলিকটাকে আমরা খুবই বিভাজন করে ফেলি, এবং প্রাইভেট স্পেসেও কিন্তু নারী অনেক বেশি সহিংসতার শিকার হয়। এটা শুধুমাত্র যে বাংলাদেশে হচ্ছে তা নয়, বিশ্বের সব দেশে। এবং কোভিড আসার পরে আপনি দেখবেন যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু গৃহে সহিংসতা বেড়েছে। কেননা তারা পার্টনারের সাথে হোক, স্পাউসের সাথেই হোক, পুরুষ অন্যান্য সদস্যের সাথে অনেক বেশি সময় তারা গৃহে থাকছে। অর্থাৎ তাদের মধ্যে যে সমঝোতাটা সৃষ্টি হওয়ার কথা ছিল, যে নেগোসিয়েশনটা কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, কিন্তু সেটা কিন্তু শ্রেণী বিশেষ কিন্তু সহিংসতা বৃদ্ধি হয়েছে। আর বাইরে যেটা হচ্ছে বড় একটা জায়গা, যেটা হচ্ছে পাবলিক স্পেয়ার, সেখানে আপনার নারীরা বাসে বলেন, চলাচলের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, গার্মেন্টসের, তারা ফিশারিজের যে সকল সেক্টরে কাজ করছে, বা ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করছে, বা ধরুন আমার মতো জায়গায় যারা কাজ করছেন, সেখানেও কিন্তু আমরা নানা ধরনের মানহানিকর কথা শুনছি, নির্যাতনের শিকার হচ্ছি, মানসিকভাবে আপনার সাইবার বুলিং এর শিকার হচ্ছি। এবং এখানে বড় একটি জায়গা হচ্ছে, সেটি হচ্ছে যে সর্বোচ্চ প্রশাসন যারা আপনার দায় দায়িত্বে আছে, তারা যে সকল বৈশিষ্ট্য দিয়ে একটি পুরুষকে রক্ষা করে বা একটি পুরুষকে সেফগার্ড দেয়, সেই মেকানিজম গুলো কিন্তু লক্ষ্য করা যায় যে নারীর ক্ষেত্রে কিন্তু সেগুলো ব্যবহৃত হয় না। সে কারণে অনেক নারী কিন্তু আপনার কর্মক্ষেত্রে যে ভালো করতে থাকলেও তার প্রথমে করা হবে তাকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন, তার পরবর্তীতে তার পিতামাতাকে আপনি ক্যারেক্টার অ্যাসোসিয়েট করবেন, তার পরবর্তীতে তার একাডেমিক ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করবেন ইত্যাদি। জটিল যখন একটা পরিস্থিতি একটা নারীকে আমরা নিয়ে যাচ্ছি, তখন কিন্তু তার যে প্রোডাক্টিভ রোল সেটা কিন্তু সে ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু সবচেয়ে লক্ষণীয়, একটা পুরুষকে কিন্তু এত সহজে ডিমোরালাইজ করা যায় না, বিকজ আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র এবং বিশ্বেও আমি বলবো খুবই পিতৃতান্ত্রিক, যে কারণে নারী প্রতিনিয়ত এগুলোর বিরুদ্ধে এই প্রতিঘাতগুলো দূর করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। অধ্যাপিকা সাদিকা হালিম, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।